স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বাছাই করে এক্সক্লুসিভ 10টি বিশেষ সংবাদের শিরোনাম, তারপরে যাব বিস্তারিত সংবাদে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের 6টি যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, জানালো ভারতের বায়ুসেনা প্রধান। 15ই আগস্ট ভারতের স্বাধীনতার দিন, পুতিনের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প, স্বাগত জানালো ভারত সরকার। আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধ করছে ভারত, জোর জল্পনা দেশ জুড়ে। তোলাবাজির অভিযোগ, তোলাবাজির প্রতিবাদে বাংলাদেশের সাংবাদিকের গলা কেটে প্রকাশ্যে খুন, নৈরাজ্য ইউনূসের বাংলাদেশে। মুম্বইয়ের পর দিল্লি, শোরুম খুলছে ভারতে টেসলা কোম্পানি। 11 বছর পর সমস্ত ভোট কর্মীদের ভাতা বৃদ্ধি পেল অনেকটাই, ঘোষণা নির্বাচন কমিশনের। অপরদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে রাস্তায় গুলি করে খুন, কোচবিহারে বিজেপির দিকে আঙুল তৃণমূলের। সিঙ্গুর মামলায় বড় ধাক্কা মমতা ব্যানার্জি রাজ্য সরকারের, সুপ্রিম কোর্টের নির্দেশে টাটাকে 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে মমতা ব্যানার্জির রাজ্যকে। পুজোর মরশুমে বিশাল অফার, ভারতীয় রেলের রাউন্ড ট্রিপে মিলছে 20% ছাড়। 5,000 10,000 নয়, সেভিংস অ্যাকাউন্ট থাকলে মাথায় হাত আপনারও। ন্যূনতম ব্যালেন্স মাসে রাখতে হবে 50,000 টাকা, নির্দেশিকা জারি করলো এই ব্যাংক। অ্যাকাউন্ট থাকলে অবশ্যই দেখবেন। এছাড়াও আবহাওয়া থাকবে কেমন, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া, কমলা সতর্কবার্তা জারি কোন কোন জেলা, বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত থাকুন জুড়ে। নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আপনাকে চ্যানেলটিকে, পাশের বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত সংবাদ দেখবার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আপনার যে কোনো ধরনের মতামত। অপারেশন সিন্দুরে পাকিস্তানের অন্তত 6টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ভারত। শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। পাকিস্তান বিমান ধ্বংস করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, ভারত যে বিমানগুলি ধ্বংস করেছে তার মধ্যে 5টি পাকিস্তানের ফাইটার জেট। অন্য বিমানটি আকারে বিরাট বড়, সেটিকে আকাশপথে নজরদারি বা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করত পাকিস্তান। তবে কী ধরনের ফাইটার জেট ভারত ধ্বংস করেছে তা অবশ্য জানাননি বায়ুসেনা প্রধান। পহেলগাঁও হামলার জবাবে অপারেশন সিন্দুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বহু ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। ভারত পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিতে হামলা চালায়নি, কিন্তু পাক সেনা পাল্টা হামলা করে। এরপরেই সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। এদিন বায়ুসেনা প্রধান জানিয়েছেন, আমাদের S-400 সিস্টেম অসাধারণ কাজ করেছে, তা গেম চেঞ্জারের ভূমিকা নিয়েছিল। এর জন্যই পাকিস্তানের যুদ্ধ বিমানগুলি তাদের দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে পারেনি। পাকিস্তানের ছোড়া কোনো অস্ত্র ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারেনি। এয়ার চিফ মার্শাল আরও জানিয়েছেন, পাকিস্তানের বড় বিমানটিকে 300 কিলোমিটার দূর থেকে টার্গেট করা হয়েছিল। ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে শত্রু বিমানকে ধ্বংস করার ক্ষেত্রে এটা ভারতের রেকর্ড। অপরদিকে ভারতের এয়ার চিফ মার্শালের বক্তব্যের পরে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস। দলের সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ বায়ুসেনা প্রধানের বক্তব্যে নতুন তথ্য সামনে এলো। ফলে 10 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন হঠাৎ অপারেশন সিন্দুর বন্ধ করে দিলেন তা অবাক করার মতো বিষয়। তার প্রশ্ন, প্রধানমন্ত্রীর ওপর চাপ কোথা থেকে এলো, তিনি কেন এত তাড়াতাড়ি আত্মসমর্পণ করলেন, প্রশ্ন কংগ্রেসের। ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ 15ই আগস্ট বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাগত জানালো ভারত সরকার। জট কি তবে কাটবে, বরফ কি গলবে? আগামী 15ই আগস্ট আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হচ্ছে, কিন্তু গোটা বিশ্ব অধীর আগ্রহে শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করছে, কারণ তাদের মধ্যে প্রস্তাবিত ওই বৈঠক নিছক রাশিয়া আমেরিকার স্বার্থ, বিদেশ নীতি কিংবা অর্থনীতিকে প্রভাবিত করবে না, অন্য দেশগুলির উপরেও প্রভাব পড়বে যথেষ্ট। নয়াদিল্লির আগ্রহের কারণ ওই বৈঠক সফল হয়ে গেলে ভারতের ওপর আমেরিকার তরফ থেকে চাপানো 50% বাণিজ্য শুল্ক নিয়ে পুনর্বিবেচনা করতেই পারেন ট্রাম্প। তাই শনিবার বিবৃতি দিয়ে ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। যদিও বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টকে খানিক চাপে ফেলে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এদিন হোয়াইট হাউসের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে যে পুতিন ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাজি, তবে একটি শর্ত রয়েছে, তা হলো পূর্ব ইউক্রেনের বিরাট বড় বিস্তীর্ণ অংশকে সংযুক্ত হতে হবে রাশিয়ার সঙ্গে। এই শর্ত কি ডোনাল্ড ট্রাম্প মানবেন? কিছুদিন আগে হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, ভূমি আদান প্রদান রাশিয়া ইউক্রেনের শান্তি চুক্তির একটি শর্ত হলেও হতে পারে।
আমেরিকা থেকে অস্ত্র এবং যুদ্ধবিমান কেনা বন্ধের সিদ্ধান্ত ভারতের, দাবি উড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বানের পরেই আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুক্রবার এমনটাই দাবি করা হয়েছিল একাধিক প্রতিবেদনে। খবরটি ছড়িয়ে পড়তেই মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। সাফ জানিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি ভারত সরকার। যদিও জানা যাচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই সময় ভারত আমেরিকার থেকে বেশ কিছু অস্ত্র বিমান কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক বানের জেরে সেই পরিকল্পনা আপাতত বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সামরিক সরঞ্জামগুলির তালিকায় ছিল স্ট্রাইকার যুদ্ধযান, জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, 6টি বোয়িং P-8I নজরদারি বিমান। অশান্ত গোটা বাংলাদেশ, তোলাবাজির প্রতিবাদ। বাংলাদেশে এবার সাংবাদিককে গলা কেটে খুন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে আসার পর থেকে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ। এতদিন বৈষম্য বিরোধী নেতাদের বিরুদ্ধে খবর প্রকাশিত হলেই সাংবাদিকদের ওপর কোপ নেমে আসছিল। এবার তোলাবাজির ভিডিও তুলে পোস্ট করা সাংবাদিককে ভরা রাস্তায় কুপিয়ে গলা কেটে খুন করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঢাকার অদূরে গাজীপুরে ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন, বয়স 38। তিনি বাংলাদেশের একটি সংবাদপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িতে। সকলের সামনে ওই সাংবাদিককে কোপানো হলেও কেউ দুষ্কৃতীদের বাধা দিতে এগিয়ে আসেনি। সিসি ক্যামেরা ওই নৃশংস মর্মান্তিক হত্যাকাণ্ডের দৃশ্য ধরা পড়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়তেই তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে তিনি ওই এলাকার ফুটপাত এবং দোকান থেকে তোলাবাজির ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করেন। পরে রাত 8টা নাগাদ চন্দনা চৌরাস্তা এলাকার ওই একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক। সেই সময় কয়েকজন দুষ্কৃতী মুখোশ পরে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তুহিনের শরীরে একের পর এক কোপ মারা হয়। শেষে তার গলা কেটে দেওয়া হয় প্রকাশ্যে। মুম্বইয়ের পর এবার দিল্লি, শোরুম খুলছে টেসলা, দিনক্ষণ জানালো মাস্কের সংস্থা। মুম্বইয়ের পর দিল্লিতেও শোরুম খুলতে চলেছে এলন মাস্কের ইলেকট্রনিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। সম্প্রতি সংস্থাটি তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে কথা। জানা যাচ্ছে আগামী 11ই অগস্ট রাজধানীতে তাদের দ্বিতীয় শোরুম খুলতে চলেছে টেসলা। গত মাসেই মুম্বইয়ে 4000 স্কোয়ার ফুটের বিলাসবহুল শোরুম উদ্বোধন করেছে টেসলা। এটি ভারতের টেসলার প্রথম শোরুম। শোরুমটি উদ্বোধন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। ভোট কর্মীদের জন্য বড় খবর। 11 বছর পর সমস্ত ভোটকর্মীদের ভাতা হলো বৃদ্ধি। ভোটকর্মীদের ভাতা 11 বছর পর বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত সমস্ত শ্রেণীর কর্মী আধিকারিকদের ভাতা শেষবার বৃদ্ধি হয়েছিল 2014 সালে। ভোট গ্রহণের কাজে যুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আধিকারিকদের বিশেষ ভাতা বাড়ানো হয়েছে। ভোটের বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারদের দৈনিক ভাতা 350 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 500 টাকা। দৈনিক ভাতার বদলে তাদের এককালীন 2000 টাকা দেওয়া যেতে পারে। পোলিং অফিসারদের দৈনিক ভাতা 250 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা, এককালীন 1600 টাকা করা হয়েছে। মাইক্রো অবজারভারদের এককালীন ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করা হলো। ভোট গণনা সহকারী, ভোটের কাজে নিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মী, ভিডিও নজরদারি টিম সহ বিভিন্ন শ্রেণীর কর্মীদের ভাতা বাড়ছে। খাওয়া দাওয়া খাতে এতদিন দৈনিক 150 টাকা দেওয়া হতো, তা বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। কয়েকদিন আগে ভোটার তালিকা তৈরির কাজে যুক্ত BLO সহ বিভিন্ন শ্রেণীর সরকারি আধিকারিক কর্মীদের ভাতা বাড়িয়েছিল নির্বাচন কমিশন। ভাতা বৃদ্ধি হলেও তা যাতে সময় মতো পাওয়া যায় এই দাবি করেছে কর্মী মহল। ফের নৈরাজ্য উত্তরবঙ্গে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলেকে রাস্তায় গুলি করে খুন। কোচবিহারে বিজেপির দিকে আঙুল শাসক দলের। গুলিবিদ্ধ হয়ে তৃণমূলের এক যুব নেতার মৃত্যু কোচবিহারে। শনিবার বিকেলে কোচবিহার পুন্ডিবাড়ি থানার ডোডে আর হাট এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতের নাম সঞ্জীব রায়। তার মা ডাউয়াগুড়ি পঞ্চায়েতের তৃণমূলের প্রধান বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, মাংস কেনার জন্যে ডোডে আর হাটে গিয়েছিলেন সঞ্জীব। সেই সময় আচমকা তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বিরাট পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় 10 রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। সঞ্জীব তার গাড়ি নিয়ে হাটে এসেছিলেন। নিহতের গাড়ি চালকের পায়েও গুলি লেগেছে। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছে খুবই দুঃখজনক ঘটনা। নিন্দার কোনো ভাষা নেই। ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। পাল্টা জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন এটা তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফল। সিঙ্গুর
টাটা ন্যানো মামলায় বিরাট বড় ধাক্কা রাজ্য সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশে টাটাকে 766 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মমতা রাজ্যকে। সিঙ্গুর মামলায় টাটা গোষ্ঠীকে দিতে হবে মোটা অঙ্কের ক্ষতিপূরণ। শুক্রবার ট্রাইব্যুনালের রায় বহাল রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের ডিভিশন বেঞ্চ। দেশের শীর্ষ আদালত রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে 766 কোটি টাকা। প্রসঙ্গত 2006 সালে বাম আমলে টাটা মোটরসের 1 লাখি ন্যানো গাড়ির কারখানা অনুসারী শিল্পের জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার। কৃষি জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে তীব্র আন্দোলন শুরু করে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুরের কাজও শিল্প গঠনের কাজও শুরু করে দিয়েছিল টাটারা, কিন্তু তৃণমূলের আন্দোলনের চাপে পিছু হটতে বাধ্য হয় টাটা গোষ্ঠী। ওই আন্দোলনের জন্য 2011 সালে পরিবর্তনের ভিত্তিপ্রস্তর হয় রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল। এদিকে কারখানা না হয় ব্যাপক আর্থিক ক্ষতি হয় টাটা গোষ্ঠীর। ক্ষতিপূরণ চেয়ে রাজ্যের বিরুদ্ধে মামলা করে তারা। বিষয়টি গড়ায় আরবিট্রেশন ট্রাইব্যুনালে। সেখানে রাজ্যের বিরুদ্ধে রায় দেওয়া ট্রাইব্যুনাল সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, কিন্তু শুক্রবার তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। পুজোর মরশুমে বিরাট বড় অবিশ্বাস্য অফার। ভারতীয় রেলের রাউন্ড ট্রিপে মিলছে 20% ছাড়। ঐতিহাসিক সিদ্ধান্ত। পুজোর মরশুমে যাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারের ডালি। যাওয়া আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে 20% ছাড়। এই অফার শুধুমাত্র উৎসবের মরশুমের জন্য, তবে রয়েছে একটি শর্ত। একই সঙ্গে রিটার্ন টিকিট কাটতে হবে, একই সেকশনের টিকিট কাটতে হবে। অর্থাৎ যাওয়ার সময় স্লিপার ক্লাসের টিকিট কাটলে ফিরে আসার সময় স্লিপার ক্লাসে টিকিট কাটতে হবে। পুজোর মরশুম অর্থাৎ গন্তব্যে যাওয়ার সময়কাল 13 অক্টোবর থেকে 26 অক্টোবরের মধ্যে হতে হবে। ফেরার টিকিট কাটতে হবে 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে। যে কোনো একটি মাধ্যমে অর্থাৎ অফলাইন অনলাইন যে কোনো মাধ্যমে টিকিট কাটলে এই ছাড় পাবেন। টিকিট কনফার্ম হলে তবে ওই 20% ছাড় মিলবে। মাথায় হাত সাধারণ মানুষের। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট চালিয়ে রাখতে চাইলে এবার অ্যাকাউন্টে রাখতে হবে 50,000 টাকা। নির্দেশিকা জারি এই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে দিতে হবে জরিমানা। বেশ কয়েক বছর আগে ওই নিয়ম চালু করে কেন্দ্রীয় সরকার। উদ্দেশ্য ছিল ব্যাংকগুলির লোকসানের পরিমাণ কমানো, কিন্তু নির্দেশিকাকে এবার ইচ্ছে মতো মুনাফা লোফার কাজে ব্যবহার শুরু করে দিল বেসরকারি ব্যাংকগুলি। আইসিআইসিআই ব্যাংক জানিয়ে দিল সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের যে পরিমাণ আগে বেঁধে দেওয়া হয়েছিল সেটা এবার অনেকটাই বাড়াচ্ছে তারা। এবার থেকে মহানগর বা শহরাঞ্চলে আইসিআইসিআই ব্যাংক গ্রাহকদের ন্যূনতম অ্যাকাউন্টে 50,000 টাকা ব্যালেন্স রাখতেই হবে। আগে ওই অঙ্কটা ছিল মাত্র 10,000 টাকা। মফস্বল তথা আধা শহর এলাকার শাখাগুলিতে ন্যূনতম 25,000 টাকা ব্যালেন্স রাখতে হবে। আগে ওই অঙ্কটা ছিল 5,000 টাকা। গ্রামাঞ্চলের শাখাগুলির ক্ষেত্রে আগে ওই ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ ছিল 2,500 টাকা, সেটা এবার বেড়ে হয়েছে 10,000। 1 আগস্ট থেকে নয়া নিয়ম কার্যকর হচ্ছে। মাসের শেষে ন্যূনতম এই ব্যালেন্স রাখতে না পারলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে গ্রাহকদের। কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গে বিপর্যয় দুর্যোগ, কমলা সতর্কবার্তা জারি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজকে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। ওই জেলাগুলির পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকাল সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। উত্তর দিনাজপুর, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আগামী মঙ্গলবার শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্ভোগ বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের সমস্ত নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।